আসসালামু আলাইকুম। আগামীকাল 12ই ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে চলছে নানান ধরনের বিচার বিশ্লেষণ। আমি আজকে বিশ্লেষণ করব ঢাকা 17 আসন নিয়ে। ঢাকা 17 আসনটি গুলশান বনানী, মহাখালী এবং ক্যান্টনমেন্ট থানা নিয়ে অবস্থিত। এই আসনের মোট ভোটার সংখ্যা 3,33,777 জন। ঢাকা 17 আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান। দাঁড়িয়াপাল্লার প্রতীক নিয়ে লড়ছেন ডাক্তার সম খালিদুজ্জামান। জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 1991 সালে নির্বাচনের সময় নির্বাচনকালীন প্রচারণায় তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার সাথে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু উনি প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত হন 2001 সালে নির্বাচনের পর। 2002 সালে জনাব তারেক রহমানকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বিএনপির নির্বাচিত করা হয়। 2009 সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 2026 সালে 9 জানুয়ারি জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি তার যে প্রতিদ্বন্দ্বী ডাক্তার খালিদুজ্জামান, তিনি খুলনা মেডিকেলের একজন ছাত্র ছিলেন এবং উনি খুবই মেধাবী একজন শিক্ষার্থী। ছাত্র জীবনে তিনি খুলনা মেডিকেলের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তরে মেডিকেল শাখার আমিরের দায়িত্ব পালন করছেন। আমি যদি ভোটের মাঠের কথা বলি ঢাকা 17 আসনে, তাহলে বলবো যে জনাব তারেক রহমান দেশে আসার আগে এবং দেশে আসার পরে শুধু 17 আসন নয়, সারা বাংলাদেশের ভোটের মাঠের চিত্র পরিবর্তন হয়ে গেছে। যদি কয়েকটা কারণ বলি আমি, 1 নম্বর হলো তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় যেভাবে মানুষকে সম্পৃক্ত করছেন, জনমানুষের কথা বলছেন, এতে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় নেতায় পরিণত হয়েছেন এবং বাংলাদেশের মানুষ এও বলছে যে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক যে শূন্যতা বিরাজ করছে, যেই রকম একজন নেতার জন্য বাংলাদেশ অপেক্ষা করছিলেন, সেই নেতৃত্ব তারেক রহমানের কাছ থেকে দেখা যাচ্ছে। দ্বিতীয় যদি আমরা বলি যে 2007 সালের আগের তারেক রহমান এবং বর্তমানের তারেক রহমান দুটো টোটালি আলাদা। বর্তমান তারেক রহমান অত্যন্ত ম্যাচিউর, রাজনীতিতে উনি খুবই ম্যাচিউর এবং রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো উনি পরিচালনা করছেন খুবই চমৎকারভাবে জনগণের কাছে পৌঁছে গেছেন। 3 নম্বর বিষয় যদি বলি আমি, জনাব তারেক রহমান বাংলাদেশে নেমেই উনি ঘোষণা করেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা দেখেছি যে এই তার প্ল্যানের মধ্যে উনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, উনি কৃষক কার্ডের কথা বলছেন, স্বাস্থ্য কার্ডের কথা বলছেন, শিক্ষার উন্নয়নের পরিকল্পনা দিয়েছেন, স্বাস্থ্যের উন্নয়নের পরিকল্পনা দিচ্ছেন এবং জনগণের জন্য কর্মসংস্থানের পরিকল্পনা দিচ্ছেন। নানান পরিকল্পনার সমন্বয়ে উনি একটি ইশতেহার ঘোষণা করেছেন এবং তার এই ইশতেহারটি বাংলাদেশের মানুষ খুব চমৎকারভাবে গ্রহণ করেছে। 4 নম্বর কারণ যদি আমি বলি তাহলে হলো এই যে 2006 সালের পর বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীরা যে মারাত্মক নির্যাতনের শিকার হয়েছিলেন, এই নির্যাতনের শিকারের অন্যতম দৃষ্টান্ত জনাব তারেক রহমান। আপনারা জানেন যে 2007 সালের 7ই মার্চ জনাব তারেক রহমানকে গ্রেফতার করা হয় একটি মামলায়। পরবর্তীতে তার বিরুদ্ধে 84টি মামলা দেওয়া হয়েছিল এবং কারাগারে তার উপরে অমানবিক নির্যাতন করা হয়েছিল এবং নির্যাতন উনি এত মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন যে 2008 সালের 11ই সেপ্টেম্বর তাকে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে চিকিৎসা সেবার জন্য যেতে হয়েছিল এবং সেখানে 2008 সাল থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছিলেন
এবং তারেক রহমানের উপর যেরকম নির্যাতন করা হয়েছে, তার পরিবারের উপরও নানান নির্যাতন করা হয়েছিল। আপনারা জানেন যে তার ভাই কোকুকে নির্যাতন করে হত্যা করা হয় এবং বেগম খালেদা জিয়াকেও নির্যাতন করে হত্যা করা হয়। এই জন্য বাংলাদেশের মানুষ তারেক জিয়ার পরিবার এবং তারেক জিয়ার উপরে অত্যন্ত আস্থাশীল এবং আস্থা রাখছে। তো পাশাপাশি আমরা যদি জামাতের প্রার্থীকে আমরা দেখি, তাদেরও ভোট আছে, তারাও ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, ফলে তাদেরও জনপ্রিয়তা আছে। কিন্তু সবশেষ ভোটের মাঠের খবর যদি বলি, তাহলে জনাব তারেক রহমান ঢাকা 17 আসনে তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী থেকে অনেক দূরে গিয়ে আছেন। ধন্যবাদ আপনাদের সবাই।